জামায়াত আমিরের নারী অবমাননার অভিযোগে ঢাবি ক্যাম্পাস উত্তাল, অ্যাকাউন্ট হ্যাক হওয়ার দাবি জামায়াতের। নির্বাচন ঘিরে সহিংসতায় উদ্বিগ্ন সরকার, মন্তব্য পররাষ্ট্র উপদেষ্টার। ৫৫%-এরও বেশি ভোট পড়ার প্রত্যাশা। বিএনপি নির্বাচনের প্রচারণায় কাল যশোর ও খুলনা যাচ্ছেন তারেক রহমান। দুই জনসভা ঘিরে উজ্জীবিত নেতাকর্মীরা। জামায়াতের পক্ষে ভোট চাওয়ায় অপমান করা হচ্ছে নারীদের, অভিযোগ আমিরের। কাপুরুষ বললেন হ্যাকারদের। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছে তসনিমে জান্নাত অর্থে। শিরোনাম শুনছিলেন, এবারে পুরো খবর। এক্স অ্যাকাউন্টে নারীদের নিয়ে জামায়াত আমিরের পোস্টের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে ছাত্রদল ও নাগরিক সমাজ। শফিকুর রহমানকে নারীদের কাছে ক্ষমা চাইতে বলেন নেতারা, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে সংবাদ সম্মেলনে বিএনপি প্রশ্ন তুলেছে, পোস্টের ৯ ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি করা কতটা যৌক্তিক। শনিবার বিকেলে জামায়াতের আমিরের ভেরিফাইড এক্স অ্যাকাউন্টে একটি পোস্ট দেয়া হয়। মুহূর্তেই ভাইরাল হয় পোস্ট। এতে কর্মজীবী নারীদের অসম্মানজনক মন্তব্য করায় শফিকুর রহমানের বিরুদ্ধে ওঠে সমালোচনার ঝড়। এর প্রতিবাদে রোববার বেলা ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রদল। আলটিমেটাম দেয় ক্ষমা চাওয়ার। জামাত ইসলামের আমির এক্সে যে বক্তব্য দিয়েছেন, সে বক্তব্য জামাত ইসলামের আমির ধারণ করেন বলেই তিনি বক্তব্য দিয়েছেন। সুতরাং আমাদেরকে অন্য কোনো যুক্ত দিয়ে, অন্য কোনো ব্যাখ্যা দিয়ে কোনো বিভ্রান্ত করার কোনো সুযোগ এবং অবকাশ নাই। আমরা স্পষ্টভাবে বলছি, আমাদের এই প্রতিবাদের বক্তব্য হলো, তাকে অবশ্যই এই নারীদের কাছে ক্ষমা চাইতে হবে। যদি ক্ষমা না চান, তাহলে আমরা আবারও বৃহত্তর কোনো কর্মসূচিতে বাধ্য হব। বিক্ষোভ করেছে সচেতন নাগরিক সমাজও। তারা মন্তব্য করেন, নারীদের নিয়ে জামায়াতের মনোভাব আমিরের পোস্টে প্রকাশ পেয়েছে। আমিরের ঘরের মা বোনরা কেন চুপ? তার মানে কি তারা উন্নয়নটা ডিজার্ভ করে? আমি এটা তাদের কাছে তুলে ধরলাম। যাদের এই সাংগঠনিক কাঠামো মুনাফিকের মধ্যে সীমাবদ্ধ থাকে, তারা আসলে কিভাবে রাষ্ট্র ক্ষমতায় আসার মানে ধৃষ্টতা দেখায়? অনতিবিলম্বে ওই আমিরকে ক্ষমা চাওয়ার জন্য আমরা বলছি। সমালোচনার মুখে পোস্টের ৯ ঘণ্টা পর আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক, সেই প্রশ্ন তুলেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন। গুলশানের সংবাদ সম্মেলনে এ প্রশ্ন তুলেন তিনি। এবং অ্যাকাউন্ট হ্যাক হয়ে যাওয়ার যে দাবি করা হয়েছে সঙ্গত কারণেই তার প্রেক্ষিতে প্রশ্ন উঠে যে নারী বিদ্বেষী একটি পোস্টের প্রায় ৯ ঘণ্টা পর দেশব্যাপী তুমুল সমালোচনার মুখে রাত ১টার দিকে আইডি হ্যাকের দাবি কতটা যৌক্তিক। জামায়াতের দাবি, এটি আমিরের পোস্ট নয়, আইডি হ্যাক করে দেয়া হয়েছে। এ ঘটনায় হাতিরঝিল থানায় জিডি করেছে দলটি। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামীকে বিতর্কিত করার পরিকল্পিত অপচেষ্টার অংশ হিসেবেই দলের আমির ডাক্তার শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। রোববার সকালে রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি এমন দাবি করেন। এহসানুল মাহবুব বলেন, নারীদের মধ্যে জামায়াত সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করাই এই সাইবার হামলার উদ্দেশ্য। ঘটনাটি কেন্দ্র করে একটি মহল জামায়াতের বিরুদ্ধে কর্মসূচি দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, এতেই বোঝা যায় কারা এই ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। জামায়াতের নিজস্ব সাইবার টিম হ্যাকিং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করেছে বলেও দাবি করা হয় সংবাদ সম্মেলনে। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ দলের জ্যেষ্ঠ নেতাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার হামলার ঘটনায় সাধারণ ডায়েরি করেছে নির্বাচন পরিচালনা কমিটি। শনিবার রাতে রাজধানীর হাতিরঝিল থানায় এই জিডি করেন তারা। একদল লোক চক্রান্ত এবং ষড়যন্ত্র করে জামাত ইসলামীকে প্রশ্নবোধ করে, জামাত ইসলামী নেতৃবৃন্দকে প্রশ্নবোধ করার জন্য তারা এই ধরনের গভীর ষড়যন্ত্রে তারা লিপ্ত আছেন। এর অংশ হিসেবেই আমাদের নেতৃবৃন্দের টুইটার অ্যাকাউন্ট এবং অন্যান্য যে সমস্ত অনলাইনে আমাদের অ্যাকাউন্টগুলো আছে সেগুলোকে হ্যাক করে এই সমস্ত কাজ তারা করছেন আমরা মনে করছি কি। তো আমরা এই ব্যাপারে সম্মানিত এসি যারা আছেন, আমরা এসিকে এটা জানাবো আজকে যখন যাব। এবারে আসন্ন সংসদ নির্বাচনের খবর নিয়ে আমাদের আয়োজন ভোটের মাঠে বাংলাদেশ।
রাজধানী জুড়েই এখন নির্বাচনী আমেজ। প্রার্থীরা বাসায় বাসায় যাচ্ছেন ভোটারদের কাছে, চিহ্নিত করছেন সমস্যা। ভোটাররা বলছেন নির্বাচনের আগ পর্যন্ত পরিস্থিতি স্থিতিশীল রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। জলাবদ্ধতা, গ্যাস সংকট, অপরিকল্পিত নগরায়ন সহ নানা সমস্যায় জর্জরিত রাজধানী ঢাকা। ভোটারদের আশা, যারাই নির্বাচিত হবেন তারা এসব সমস্যা সমাধানে গুরুত্ব দেবেন। রাত 12টা সাড়ে 12টা দিয়ে গ্যাস আসা শুরু করে আর 1:30টার দিকে ফুল গ্যাস থাকে, তারপর আবার ভোর হতে হতে গ্যাস চলে যায়। চাঁদাবাজির ব্যাপার আছে, ঠিক আছে, তারপরে এই যে গ্যাসের সমস্যা, পানিরও কিছু সমস্যা আছে। প্রার্থীরাও এসব সমস্যা চিহ্নিত করছেন। ঢাকা 16 আসনের বিএনপির প্রার্থী আমিনুল হক মিরপুর 11 এলাকায় প্রচারের সময় জানান, একটি সুন্দর, শান্তিপূর্ণ এবং মানবিক দেশ গড়ার জন্য কাজ করবেন তিনি। কায়েম করবেন ইনসাফের রাষ্ট্র। আমি আমার এলাকার যে পরিকল্পনাগুলো করেছি সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন করার মাধ্যমে আল্লাহ যদি আমাকে কবুল করে, আমি রাজনীতিবিদদের প্রতি যে আস্থা বিশ্বাসটা ফিরিয়ে আনতে চাই। ঢাকা 16 আসনের জামায়াতের প্রার্থী আব্দুল বাতেন মিরপুর 10 এলাকায় প্রচারণা চালান। এ সময় তিনি জানান, মানুষের জীবনমান উন্নত করতে তারা কাজ করে যাবেন। স্থানীয় গডফাদাররা মাদক ব্যবসা পরিচালনা করে, ভূমিদস্যুরা দখল বাণিজ্য করে, তো আমরা এই বিষয়গুলো ইনশাআল্লাহ বন্ধ করব। নির্বাচনের আগ পর্যন্ত ভোটের মাঠ যেন স্থিতিশীল থাকে, সেই সঙ্গে সকলে যেন নির্বিঘ্নে ভোট দিতে পারে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন ঘিরে সহিংসতায় সরকারও উদ্বিগ্ন জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যবস্থা নেওয়া হচ্ছে। জানান, এই বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কেও আশ্বস্ত করা হয়েছে। উপদেষ্টা আশা করেন এবারে নির্বাচনে 55%-এরও বেশি ভোট পড়বে। দুপুরে রাজধানীর এক হোটেলে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন ডিকাব আয়োজিত এক প্রশিক্ষণ অনুষ্ঠানের সমাপনী অধিবেশনে পররাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন। এক প্রশ্নের উত্তরে তৌহিদ হোসেন বলেন, 1991 সালের জাতীয় নির্বাচনে 55% ভোট পড়েছিল, এবারে তার চেয়ে বেশি ভোট পড়তে পারে। নির্বাচনকে সামনে রেখে কূটনীতিক দৌড়ঝাঁপ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, নির্বাচন এলেই এই ধরনের কার্যক্রম একরকম সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে, কারণ সমাজের একটি অংশ চাই বিদেশিরা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করুক। ভারতের আয়োজিত টি-20 ক্রিকেট বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এটি পাকিস্তানের নিজস্ব সিদ্ধান্ত। মেজর 3-4টা পার্টি সবাই কিন্তু হার পক্ষেই বলেছে, কাজে আমার মনে হয় না এটা নিয়ে বড় কোনো সমস্যা সৃষ্টি হবে। কিছু লোক ভোট দিতে নাও যেতে পারে, এটা সবসময়ই হয়। প্রতি নির্বাচনে কিছু মানুষ ভোট দিতে না, এবার কি কিছু বেশি ভোট দিতে না যাবে কিনা এটা আমি বলতে পারবো না। 2 দশকেরও বেশি সময় পর খুলনা যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সোমবার সকালে নগরের খালিশপুরের প্রভাত স্কুল মাঠে জনসমাবেশে অংশ নেবেন তিনি। সকাল থেকে মঞ্চ তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকরা। জনসভা স্থলে মঞ্চ নির্মাণ সহ সার্বিক নিরাপত্তা নিশ্চিতে সমাবেশ স্থল পরিদর্শন এবং তদারকি করছেন দলের জ্যেষ্ঠ নেতারা। এ সময় এক সংবাদ সম্মেলনে তারা জানান, তারেক রহমানের সফর ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবের আমেজ। জনসভায় কয়েক লাখ লোক সমাগমের আশা তাদের। এই জনসভায় খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট জেলার বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এর আগে সবশেষ 2004 সালে খুলনা সফর করে তারেক রহমান। এদিকে তারেক রহমানের যশোরে আগমনকে ঘিরে প্রস্তুতি চলছে জোরে সোরে। অনুষ্ঠান নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি দলের পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। সম্মুখে থেকে তাকে দেখে তার কাছে মুখতে শুনতে চাবে, এজন্য আমরা সুন্দর একটি প্রোগ্রাম যাতে করতে পারি সেজন্য আমরা এখানে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করছি। খুবই আনন্দিত যে আমাদেরকে উনি নিজে হাতে পরিচয় করে দেবেন এবং খুলনার সমস্যা নিয়ে উনি কাজ করছেন। সমস্যার সমাধানের জন্য উনি ওনার আগামী দিনের কর্মপরিকল্পনায় খুলনায় উনি প্রকাশ করবেন। নির্বাচনের আগে ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকায় গরমিল তৈরি করা হচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি। দুপুরে সিএসির সাথে বৈঠক করে এই অভিযোগ তোলেন নজরুল ইসলাম খানের নেতৃত্বে বিএনপির এক প্রতিনিধি দল। একই সঙ্গে একটি দলের বিরুদ্ধে বিকাশ নম্বর নেওয়া সহ বেশ কিছু অভিযোগ তুলে ধরেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নজরুল ইসলাম খান বলেন, বিভিন্ন আসনে 2-3 হাজারের বেশি ভোটার স্থানান্তর হয়নি বলে ইসি যে তথ্য দিচ্ছে তা ভুল। তিনি আরও অভিযোগ করেন, একটি রাজনৈতিক দল এমন সব কাজ করছে যাতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে এবং মানুষের ধর্মীয় বিশ্বাসেও আঘাত লাগছে, কিন্তু ইসি এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না। এ সময় বিএনসিসি ছাত্রদের নির্বাচনে সম্পৃক্ত না রাখার আহ্বান জানান তিনি।
স্থানীয় নয় এমন বাসিন্দাদের নির্বাচনের 2 দিন আগে এলাকা ছাড়ার বিষয়ে উদ্যোগ নিতে ইসিকে অনুরোধ জানিয়েছে বিএনপি। কিছু লোক ভোটার আইডি, বিকাশ নাম্বার এগুলো নিয়ে কিছু কেলেঙ্কারি করেছে, তারাই সম্ভবত এই ধরনের ভুয়া ভোটার বা ভোটার মাইগ্রেশনের এই ঘটনার সঙ্গে জড়িত। দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় নারীদের অপমান করা হচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দুপুরে জামালপুর শহরের সিংহজানি স্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি এই অভিযোগ করেন। দুর্বৃত্তদের প্রতিহত করার ঘোষণা দেন জামায়াতের আমির। এর আগে দুপুরে শেরপুর শহরের পৌর পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেন তিনি। বলেন, তরুণদের নেতৃত্বে আগামীর বাংলাদেশ এগিয়ে যাবে। তিনি আরো বলেন, ক্ষমতা এলে সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে কাজ করবে জামায়াত, কারোর সঙ্গে ভেদাভেদ করবে না। জনসভায় নির্বাচন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জামায়াতের নির্বাচনী প্রতিশ্রুতি তুলে ধরেন জামায়াত আমির। এদিকে সকালে শ্রীবরদীতে বিএনপি জামায়াত সংঘর্ষে নিহত দলের নেতা রেজাউল করিমের কবর জিয়ারত করেন ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, যারা এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে তারা কাপুরুষ, দলকে বিতর্কিত করতেই তারা এই কাজ করেছে। কোনো জায়গায় আমাদের মায়েদের একটু অপমান করা হচ্ছে শুধু ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট চাওয়ার জন্য। আমাদের মায়েদের কি অধিকার নাই? তাদেরকে এই দায়িত্ব নেই? আমি মাদেরকে বলবো, আমরা আপনাদের সন্তান, আপনাদের অপমান আমরা সহ্য করব না। আপিল বিভাগেও প্রার্থিতা ফিরে পাননি কুমিল্লা 4 আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল হাসান মুন্সি। একই সঙ্গে কুমিল্লা 10 আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভুইয়ার প্রার্থিতা ফেরতের আবেদন নাকচ করেছে আপিল বিভাগ। এই দুই প্রার্থী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না। সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই আদেশ দেন। এর আগে এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহর করা ঋণ খেলাপির অভিযোগে 17 জানুয়ারি মঞ্জুরুল হাসানের মনোনয়ন বাতিল করে ইসি। এই সিদ্ধান্তের বিরুদ্ধে মঞ্জুরুল হাসান হাইকোর্টে রিট করলে 21 জানুয়ারি তা সরাসরি খারিজ হয়ে যায়। এরপর তিনি আপিল বিভাগে লিভ টু আপিল করেন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে কুমিল্লা 10 আসনে আব্দুল গফুর ভুইয়ার মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। পরে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন তিনি। 22 জানুয়ারি রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। এরপর হাইকোর্টের আদেশের বিরুদ্ধে গফুর ভুইয়া লিভ টু আপিল করেন। বাংলাদেশের জনগণ এখন জেগে উঠেছে, তারা সচেতন হয়েছে। ঋণ খেলাপিরা যতই শক্তিশালী হোক না কেন, তারা আর পার পেতে পারবে না। ইনশাআল্লাহ আমরা বিশ্বাস করি 12 তারিখে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমরা ঋণ খেলাপিদের জন্য পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেব। দ্রুত পণ্য খালাস না করে বাজারে সংকট সৃষ্টির অভিযোগে 13টি লাইটার জাহাজকে জরিমানা করেছে নৌ পরিবহন অধিদপ্তর। বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিদপ্তরের মহাপরিচালক। তার দাবি, বাকি জাহাজগুলো নিয়ম মেনেই বহির্নোঙরে অবস্থান করছে। ম্যানুয়াল পদ্ধতিতে পণ্য খালাসের কারণে কিছুটা দেরি হচ্ছে বলেও জানান তিনি। রমজান সামনে রেখে দেশে ভোগ্যপণ্যের সবচেয়ে বড় পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে কৃত্রিম সংকট তৈরির অভিযোগ 6 বড় আমদানিকারকের বিরুদ্ধে। পাইকারি ব্যবসায়ীদের অভিযোগ, আমদানি করা পণ্য লাইটারের জাহাজ থেকে খালাস না করে বাজারে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে এই সিন্ডিকেট। সংকট সমাধানে আমদানিকারক ও জাহাজ মালিকদের সঙ্গে গেল মাসে 2 দফা বৈঠক করেছে নৌ পরিবহন অধিদপ্তর। রোববার সংবাদ সম্মেলনে অধিদপ্তরের মহাপরিচালক জানান, নির্ধারিত সময় পণ্য খালাস না করায় 13 লাইটারের জাহাজকে 1,15,000 টাকা জরিমানা করা হয়েছে। স্থগিত করা হবে সব জাহাজের নিবন্ধন। আমরা 2টা মামলা এখন প্রসিডিংসে আছে, যারা আসলে 40 দিনের অধিক আটকে রেখেছিল, 30 দিনের অধিক আটকে রেখেছিল। দুইটা কোম্পানির এগেইনস্টে আমরা মামলা করছি। তবে বন্দরের সক্ষমতা না থাকায় এজেন্টরা পণ্য খালাসে দেরি করছে বলেও জানান তিনি। ঘাট যারা পায় না তারা কি করতেছে এখন আমি বলি, তারা প্রথমে নৌকায় আনলোড করছে, ছোট নৌকা আবার ঘাটে যাচ্ছে, অত বোনাফাইড ঘাট না, ওইসব ঘাটে গিয়ে তখন তারা মাথায় করে আনলোড করতেছে, কিন্তু সময় বেশি লাগছে। তিনি আরো জানান, পণ্য খালাস তদারকের জন্য কোস্টগার্ড, নৌ পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সমন্বয়ে 3টি টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। 17 দিনে 409টি জাহাজ পরিদর্শন করেছে তারা। জাহাজগুলো আমরা ট্র্যাক করতে পারবো কোন জায়গায় গিয়ে তারা ওয়েট করতেছে। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে দীর্ঘদিনের আন্দোলনের সঙ্গী গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকিকে সমর্থন দিয়েছে বিএনপি। বড় দলের সমর্থন নিয়ে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন তিনি। তাকে লড়তে হবে 11 দলীয় জোট, ইসলামী আন্দোলন এবং স্বতন্ত্র এক প্রার্থীর জনপ্রিয়তার সাথে।
ব্রাহ্মণবাড়িয়ার ৬টি আসনের মধ্যে ২টি সমমনা দলগুলোকে ছেড়ে দিয়েছে বিএনপি। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া ৬ আসনে মাথার প্রতীক নিয়ে লড়ছেন গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি। তাকে সমর্থন জানিয়ে সরে দাঁড়িয়েছেন স্বতন্ত্র প্রার্থী আব্দুল খালেক। উন্নত মানসম্পন্ন যে সবার জন্য একটা মানে তাদের আয়ের যে জায়গা, তাদের আয় ব্যয়ের সঙ্গতি আনা, তাদের ন্যূনতম সম্মানজনকভাবে বাঁচার মতো আয় থাকা এবং সম্মানটা নিশ্চিত করা নাগরিক হিসেবে। আসনটিতে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতের তরুণ নেতা মোহাম্মদ মহসিন কর্মী সমর্থকদের নিয়ে যাচ্ছেন ভোটারদের দ্বারে। আমরা যদি নির্বাচিত হই, এমপি সাহেবের হিসাব দাও, এই কর্মসূচি আমরা অব্যাহত রাখব জনগণের দোরগোয়ারে আমরা পৌঁছানোর জন্য। এটা হচ্ছে আমার ইশতেহারের অন্যতম একটা মাধ্যম। হাতপাখার সাইদুদ্দিন খান ও স্বতন্ত্র আবু কায়েস শিকদারও সেখানে শক্ত প্রতিদ্বন্দ্বী। ২ বার ভোটে লড়ার অভিজ্ঞতা সাইদের, আর আওয়ামী লীগের ভোট ব্যাংক টার্গেট করেছেন স্বতন্ত্র কায়েস শিকদার। বহু বছর একটা ক্ষমতাশীল দল ছিল, তারপরে এখানে সেকেন্ড ক্ষমতাশীল দলের প্রতিও তাদের আস্থা আছে, বাট ইন বিটুইন তারা স্বতন্ত্র প্রার্থীদের এখন প্রাধান্য দিচ্ছে যে নতুন কেউ আসুক। এই জন্য আমি বুঝতেছি যে ইনশাল্লাহ আমার একটা ভালো সুযোগ এবার আছে। শিক্ষা, স্বাস্থ্য সব বিষয়ে আমি উন্নত করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর বিশেষ করে আজকে অনেকেই বললো মাদক দ্রব্যের ব্যাপারে, তো ওই জিনিসটা জিরো টলারেন্স করার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি বাস্তবায়ন করবেন এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। এমপি হয়ে কেউ কাজ করে না, কেউ রাস্তাঘাটে হাঁটতে পারে না, চলতে পারে না, গাড়িগুলো চলে না, কিচ্ছু করে না। শিক্ষা, নারী উদ্যোক্তা এবং নারীদের যে অন্যান্য সুযোগ সুবিধা, সে ব্যাপারে আমরা ওনার কাছে প্রত্যাশী। একটি পৌরসভা ও ১৩টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার 2,89,674 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নির্বাচনী পরিবেশ সুষ্ঠু রাখতে কুমিল্লায় ৩৪৩ চাঁদাবাজ এবং সন্ত্রাসীর তালিকা তৈরি করেছে পুলিশ। তাদের ধরতে চলছে যৌথ বাহিনীর অভিযান। তবে তালিকাভুক্তদের কতজনকে পর্যন্ত আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ। কুমিল্লায় ১৫০০ ভোট কেন্দ্রের অন্তত অর্ধেক গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। সংসদ নির্বাচনের প্রচারণা শুরুর দিনই কুমিল্লা ২ আসনে সংঘর্ষে জড়ায় বিএনপির প্রার্থী সেলিম ভূঁইয়া ও বিদ্রোহী প্রার্থী আব্দুল মতিনের সমর্থকরা। এই ঘটনায় ৭ জনকে আটক করা হয়। এরপরই সন্ত্রাসীদের তালিকা করার কথা জানায় পুলিশ। তৎপর হয় যৌথ বাহিনী। অস্ত্র উদ্ধারের পাশাপাশি আটক করা হয় বেশ কয়েকজনকে। কুমিল্লা ১১টি সংসদীয় আসনে মোট ভোটার ৪৮,৮০,০০০, ভোট কেন্দ্র ১৫০০-এর বেশি। এসব কেন্দ্রে অন্তত অর্ধেক ঝুঁকিপূর্ণ। ভোটাররা বলছেন পরিস্থিতির উন্নতি না হলে প্রভাব পড়বে নির্বাচনে। কেন্দ্রগুলো তো একটু নির্বাচনের দিন তো খুবই একটু কড়া করে থাকতে হবে এবং সেনাবাহিনী তো অবশ্যই থাকতে হবে। প্রত্যেকটা কেন্দ্রে যাতে নিরাপত্তা থাকে, যাতে মা বোনেরা সবাই সুষ্ঠুভাবে ভোট দিতে পারে। এদিকে নির্বাচন সুষ্ঠু করতে সন্ত্রাসী অস্ত্রধারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন বিভিন্ন দলের নেতারা। সন্ত্রাসী তালিকা হয়ে থাকলে বা যদি কোনো কারো কাছে অস্ত্র থেকে থাকে, অবশ্যই সন্ত্রাসীদের গ্রেপ্তার হোক বা অস্ত্র উদ্ধার হোক, সেটি আমরা চাই। কিন্তু সন্ত্রাসী বা অস্ত্র উদ্ধারের নামে যেন কোনো সাধারণ মানুষকে কোনোভাবেই হয়রানি করা না হয়। যেটা প্রশাসনের কাছে ইনফরমেশন আছে, ওনারা যদি এরকম তালিকা থাকে, আমরা আশা করছি যে সন্ত্রাসীদেরকে, অস্ত্রবাজদেরকে অবিলম্বে গ্রেপ্তার করবে। বিশ্লেষকরা বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বাহিনীগুলোর পাশাপাশি দায়িত্ব নিতে হবে দলগুলোকেও। নির্বাচনের পূর্বেই জনগণের কাছে আত্মপ্রকাশিত হয় যে যারা সন্ত্রাসী, যারা অস্ত্রবাজ, তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা যারা ভোটার, নিশ্চিন্ত মনে আপনারা আপনাদের পছন্দের মানুষটিকে ভোট দেওয়ার জন্য কেন্দ্রে আসতে পারে। পুলিশ জানায় তালিকাভুক্ত অপরাধীদের ধরতে অভিযান চালাচ্ছে যৌথ বাহিনী। যারা নির্বাচন বিঘ্ন সৃষ্টি সহ সন্ত্রাসী কার্যক্রম করতে পারে এরকম ৩৪৩ জনকে আমরা গ্রেপ্তারের অভিযান শুরু হয়েছে। আমাদের এই তালিকা আমাদের সহ বা আইন শৃঙ্খলার জন্য যে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং আমাদের পুলিশের সদস্যরা এটা নিয়ে মাঠে নেমেছে। তবে এ পর্যন্ত কতজনকে আটক করা হয়েছে তা জানায়নি পুলিশ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরও খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।